আমাদের আগের সেশনের বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুরঞ্জন মিত্রে। আমরা তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। সুরঞ্জন মিত্রে তার জন্ম 1966 সালে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। তিনি সেন্ট পলস কলেজের কৃতি ছাত্র। তিনি যাদবপুরের পিএইচডি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এবং প্রাক্তন প্রধান। অবশ্যই তিনি ছাত্রপ্রাণ হিসেবে পরিচিত। তার সম্পাদিত গ্রন্থের মধ্যে সন্তোষ করের মুক্তা মাছ, সাঁওতাল ও মিশনারি, ডেভিড ম্যাক কাঞ্চন চর্চা, ফাদার দ্যাতিয়ান চর্চা, কেরি ও বঙ্গ সংস্কৃতি, বাইবেল, নাট্য সঞ্চয় এগুলো উল্লেখযোগ্য। তার মৌলিক গ্রন্থের মধ্যে বাইবেল ও বাংলা সাহিত্য, শ্রীখ্রিস্ট কীর্তন, প্রান্তজনের সাহিত্য, দোম আন্তিনীয়, ব্যাঘ্র বিধবা, রবীন্দ্র সাহিত্যে খ্রিস্ট এই সমস্ত উল্লেখযোগ্য। তার ব্যতিক্রমী গবেষণার জন্য বিদগ্ধ সমাজে তিনি উচ্চ প্রশংসিত, পেয়েছেন তিনি বহু দেশি বিদেশি পুরস্কার। আমরা আপনাকে অবশ্যই আনন্দিত, আপনাকে স্বাগত জানাই। আপনাকে শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। নমস্কার। আমি প্রায় অনাহত অতিথির মতো, কারণ আমার বন্ধু কল্যাণী ঠাকুর বলেছিল যে তোমায় এখন যেতে হবে। আমি বললাম আমি থাকি টালিগঞ্জ থেকে অনেক ভেতরে, হরিদেবপুর, কেওড়াপুকুর, কবরডাঙ্গা বলে একটা জায়গা আছে। সেখান থেকে আসতে আমাদের 5টা যান পাল্টাতে হবে। বলছি না, এটা তোমায় যেতে হবে, যে এটা আমার আদেশ বা অনুরোধ, আদেশই বললো, কারণ খুব মজা করে বলে। আর বলছি গিয়ে আমার বইয়ের কথা বলবে। এটা আমি হোয়াটসঅ্যাপে দেখাবো, ওটা বলেছে যে আমার বই পড়ে যাবে না, আমার বই পড়ে যাবে। তা আমি তো বললাম আমি তো কিছু বলতে যাবো না, আমি শুনতে যাবো। তা আমি কেন তোমার বই পড়বো, আমি তো বই শুনতে যাবো। যাই হোক, কল্যাণী এখন এই মুহূর্তে বগুড়া বলে একটা জায়গা আছে, সে তার সেই মানে ছিন্নমূল সেই গ্রাম, যেখান থেকে ওপার বাংলা থেকে ফিরে এসে যখন এসেছিলো তার বাবারা, তখন সেখানে বগুড়া ওনার কলেজ আছে, চৈতন্য কলেজ। বগুড়া একটা প্রান্তিক একটা জায়গা, নদীয়ার একটা জায়গা। সেখান থেকে যদি আমি এভাবে যদি শুরু করতে পারি, আসলে আমার মানে এই মুসলিম বিয়ের গান শুনে আমার খুব ভালো লাগছিলো। ওই গানটা একটু হলে আরও একটু ভালো হতো। আমি নিজে গান করতে পারি না, কিন্তু আমার গান নিয়ে গবেষণা আছে। আমার যে কাজগুলো সেগুলো অনেক কথা বলা আছে। আমার ভাই, আমার সময় কত? আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? শেখ কবিতা। যাই হোক, খুব নামটা খুব সুন্দর। বলছি যে এই যে ওনাকে দিয়ে শুরু করি, যে হাসান, আমি সংক্ষেপে হাসান ধাবক, এটা থেকে আমরা শুরু করতে পারি। এই যে ধাবক, এটা সম্ভবত আমার কাছে মানে বাঙালির ইতিহাসে, বাংলা সাহিত্য ইতিহাসে ধাবক শব্দটি কিন্তু প্রান্তজনের মধ্যে পড়ছে। ওর বাড়ি নিশ্চয়ই একেবারে প্রান্তিক জায়গায়, শান্তিপুর বলেছে। সেখান থেকে শান্তিপুর থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদ, আবার সে কলকাতায় এসছে। হায়দ্রাবাদ থেকে সে চলে যায়নি হাডেলবার্গে, চলে যায়নি, হয়তো যাবে, কিন্তু হায়দ্রাবাদ থেকে হাডেলবার্গে যেতেই পারে, কিন্তু মানে সে আপাতত আবার কলকাতা, সল্টলেক, নিউ টাউন, রবীন্দ্রতীর্থে ফিরে এসছে। এই যে ফিরে আসা জার্নি, একটা সংগ্রাম এবং ফিরে আসা, এটাই হচ্ছে প্রান্তজনের একটা মানে মূল কথা। আমরা বহু এই যে পৃথিবীতে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে প্রান্তজন চর্চা হচ্ছে, এটা অত্যন্ত বলিষ্ঠ, গুরুত্বপূর্ণ এবং একমাত্র বিষয় বিশ্ব সাহিত্যে। এই আধুনিক বিশ্ব সাহিত্যে প্রান্তজন ছাড়া আর কোনো কথা হবে না, যত বড় সে সাহিত্য, রুট হোক। আর এই মুহূর্তে যে বিশ্ব নোবেল পুরস্কার পেয়েছে, তারও বই যদি হোক, তার আসলে তার আলটিমেটলি তার রুট হচ্ছে ইন সার্চ অফ রুট, সেখানে হচ্ছে একেবারে শেকড়ের সন্ধানে, এবং অবশ্যই প্রান্তজন ছাড়া কিছু নেই। সেদিক থেকে দেখতে গেলে যে ধাবকরা কি আবার ধেয়ে চলে যাবে অন্য দেশে, ইউরোপে বা আমেরিকায়, নাকি তার ফিরে আসবে, সে তার একটা শক্তি অর্জন করে তার ফিরে আসবে তার মায়ের দেশে, বাবার দেশে, সেটাকে ফিরে আসবে কিনা, সেই জায়গাতে কিন্তু এটা আমাদের যে বেশ, মানে যদি আমরা বাংলায় ধরি বেশ বা ইংরেজি ধরি, যে বেশ তৈরি হচ্ছে, যে আসলে প্রান্তজনের সাহিত্য চর্চা করতে চান একজন উজ্জ্বল যুবক। সেদিক থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জায়গাটা অনেক দূরে, যদি আপনি এখানে একেবারেই যদি আসতে পারেন রবীন্দ্রতীর্থে, আমার মন ভরে যাবে। চারিদিকে শিল্প কার্য, জীবন স্মৃতি অনেক সুন্দর, এখানে অনেক কিছু শিল্পকার্য আছে। রবিবার তাই বাসটা ফাঁকা, তাই আসতে খুব একটা কষ্ট হয়নি। তবে কবরডাঙ্গা থেকে মানে রবীন্দ্রতীর্থে আসতে অনেকগুলো যান। সোনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে, সোনাবাবু নিজস্ব গাড়ি আছে, সে আসতেই পারে,
কিন্তু সোনা বন্দ্যোপাধ্যায়কে আমার খুব পাশে বসতে ইচ্ছা করেছে যে এটা যেতেই হবে, কারণ সোনা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ হয়ে প্রান্তজনের কথা বলবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলেন না, আমি তো প্রতিবন্ধী প্রান্তজন, আমি আজ ব্রাহ্মণ কিন্তু প্রতিবন্ধী প্রান্তজনের মতো, আমার আসলে গাড়ি, আমার বই, আমার আসলে সবসময় বেশি পয়সা থাকে না, তাই আমি প্রান্তজন। আমি উচ্চবিত্ত, উচ্চ বর্ণের, কিন্তু আসলে উনি সবসময় ওর মনটা সংখ্যালঘুদের জন্য, প্রান্তজনের জন্য, সে এই জন্য এই সব খুঁজে বার করতে হবে এই ধরনের উচ্চ বর্ণের বন্দ্যোপাধ্যায়দের, যারা আসলে প্রান্তজনের কথা বলতে চান, শুনতে চান। এটাই খুব গুরুত্বপূর্ণ। এই মিলনটাকে আমি জন্য বেশকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। শুধু মানে একেবারে এরকম নয়, এবারে আমি সোনা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবো, কিন্তু অনেকে সামনে রেখে বলবো যে আপনারা শুনুন, এই প্রান্তজন ছাড়া আর মনে হয় এই মুহূর্তে বিশ্বে, এই মুহূর্তে 21 শতকে 2024 খ্রিস্টাব্দে আর কোনো উপাদান নেই, এই মুহূর্তে কোনো উপাদান নেই। কারণ মহাকাব্য আমরা শুনেছি, আমরা পুরাণ শুনেছি, আমরা বাইবেল শুনেছি, আমরা কোরআন শুনেছি, সবই শুনেছি, কিন্তু সেটা চর্বিতে চর্বণ নয়। নতুন কথা হচ্ছে এই 21 শতকের 24 খ্রিস্টাব্দের এই সময় বিশ্বের প্রান্তজন ছাড়া আর সাহিত্য উপাদান কী হতে পারে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আমার যদি বাংলা সাহিত্য ধরি, যদি আমি চর্যাপদ ধরি, তাহলে চর্যাপদে কী আছে? চর্যাপদে যে 24 জন যে কবি আছেন, সেটা যা আছে তারা সবাই বেশিরভাগই কিন্তু প্রান্তজন। আপনি তালিকা ধরে আমি দেখিয়ে দিতে পারি। আমার একটা প্রবন্ধ রয়েছে আমার বইয়ের মধ্যে, আমি বইটা একটু দেখাচ্ছি। তাহলে আমি একটাই বই নিয়ে এসেছি, আমি দেখাতে চাইছি। এটা আমার বইয়ের প্রচার নয়, এই বইটা বেরিয়েছে 12 সালে। এই বইটা 12 সালে বেরিয়েছে, এটা 10-12 বছর হয়ে গেছে। এটা সেকেন্ড এডিশন, প্রান্তজনের সাহিত্য। মানে আপনারা যে বিষয়টা চাইছেন, এই প্রান্তজনের চর্যাপদ যদি আমাদের প্রথম বাংলা সাহিত্যে প্রথম বই হয়, সেখানে 24 জন কবির মধ্যে সবাই প্রায় প্রান্তজন। এটা এক। 2 নম্বর হচ্ছে, এখানে যেসব মানে নারী কবিরা আছে, তাদেরকে আমি বলছি প্রান্তজনের প্রান্তজন, কারণ তারা বেশি শোষিত, দলিত, পদদলিত। কিন্তু এই নারীরা, এই কবিরা সমাজ ভাঙতে চায় 1000 বছর আগে, কম করে। এখন তো অনেক আমরা এগিয়ে গেছি। আমাদের বর্ধমান থেকে কবি এসছেন, খুব সুন্দর সেজে গুজে এসছেন। মানে এই প্রান্তে, মানে এটা হাজার বছর আমি খারাপ অর্থে দেখছি না, অর্থাৎ এই যে পরিবর্তনটা হচ্ছে, 1000 বছরের যে নারী বিবর্তন, সেই জায়গাতেই কিন্তু নারীরা আজকে সামনে আসছে। তাই প্রান্তজনের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীর কথা। মুসলিম বিয়ের গানের কথা যিনি বলছেন, তিনিও একজন নারী। এই জায়গাতেই কিন্তু প্রান্তজনের আরেকটা অভিমুখ হচ্ছে প্রান্তিক নারী, যারা সব দিক থেকে আমাদের যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় আমরা অনেক বড় বড় কথা বলি সভাতে, কিন্তু পরিবারে গিয়ে আসলে আমরা কোথায় যেন পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে এখানে আমরা ঘোষণা করি। আমরা মুখে কথা বলি, লিখি, বলি, আমরা সব কিছু বলি, কিন্তু বেশ কয়েকজন নারীকে সামনে আনতে পেরেছে। এটাই কিন্তু সমাজের পরিবর্তন, এটা কিন্তু ধরে রাখতে হবে। এই ধরে রাখাটা কিন্তু আমরা অনেক কথা বলছি, কিন্তু মঞ্চে কোনো নারীকে আমরা আনতে পারছি না। আমরা মুখে বলছি, লিখছি, অনেক কথা বলছি, ভোটে দাঁড়াচ্ছি, জিতছি, এমএলএ, এমপি, মন্ত্রী সবই হচ্ছি, কিন্তু প্রান্তিক একজন নারী যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, আমাদের প্রান্তিক নারী যখন একজন দেশের মুখ্যমন্ত্রী হবে, সেইখানে আমাদের জয়গানটা শুরু হবে আসল। কারণ আমাদের জনসংখ্যার 80% কিন্তু এখনও পর্যন্ত প্রান্তিক মানুষ। জনসংখ্যা নিরিখে 100 জনের মধ্যে আমাদের 80% বেশি মানুষ হচ্ছে প্রান্তজন, যারা দরিদ্র সীমার মধ্যে আছে। সোনা বন্দ্যোপাধ্যায় যদি দরিদ্র সীমার মধ্যে আমরা ফেলতে পারি, নিশ্চয়ই দরিদ্র, তাহলে তো আর কোনো কথা নেই। অর্থাৎ 100% আমরা এই অর্থে, তাহলে 5% লোক তারা আমাদের দেশকে চালাচ্ছে, 5% লোক আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, 5% লোককে আমাদের সাহিত্যকে নিয়ন্ত্রণ করছে। আমাদের সাহিত্যিক উপাদান প্রান্তজন, আমাদের সাহিত্যিক উপাদান যারা চরিত্র। আপনি বিখ্যাত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লেখককে আপনি নিয়ে আসুন, সে সতীনাথ ভাদুরীর ধরাইচুরির মানুষ বলুন, আর মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মাবতী মাঝি বলুন, তারা শঙ্করের আপনি হাসুরিবাগের উপকথা বলুন। ভারতীয় সাহিত্যে যারা গুরুত্বপূর্ণ যে বইগুলো, সবটাই কিন্তু প্রান্তজনের ছাড়া হবে না। তাই সেদিক থেকে
আমরা মুখে বলছি প্রান্তজন, আর আমাদের যখন লিখছো প্রান্তজন, কিন্তু আমাদের যে একটা প্রধানতম যে অভিমুখ, নারীদেরকে আমরা সে অর্থে সম্পাদক হিসেবে পাচ্ছি না, নারীকে আমরা সে অর্থে বড় প্রশাসনে পাচ্ছি না, নারীকে আমরা কি এই প্রসঙ্গে অবশ্যই প্রান্তজনের কথা গেলে নিশ্চয়ই আম্বেদকরের কথা আসবে। আম্বেদকরের কথা বলেছেন, আম্বেদকর কী বলেছেন? 1 ভোট 1 ভ্যালু 1 ম্যান। খুব ভালো কথা। 1 ম্যান 1 ভোট 1 ভ্যালু। সকলের আমাদের মূল্যমান এক, সকলের ভোট হচ্ছে এক, সকলের মান এক। তাহলে আপনি কি মানসিকভাবে প্রস্তুত যে একজন নারী সেনাপতি হবে? আপনি মানসিকভাবে প্রস্তুত একজন নারী হচ্ছে পুরোহিত হবেন, একজন নারী যাজক হবেন, একজন নারী মৌলবী হবেন? আপনি মানসিকভাবে প্রস্তুত? যদি প্রস্তুত না হন, তাহলে কিন্তু এই প্রান্তজনের সাহিত্য, প্রান্তজনের আলোচনা একে শুধু সেই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। সেই মানুষের এটা এই জন্য আম্বেদকর বলছেন, সেই জন্য আম্বেদকর বলছেন তাই বিবাহটা একটু সংমিশ্রণ ঘটাতে হবে। এটা ব্রাহ্মণদের স্বার্থে। ব্রাহ্মণদের একটা সংমিশ্রণটা যদি না ঘটে, শখ খুন পাঠান মোগল যদি না মিশে যায়, ভারতবর্ষটা সকলের, ভারতবর্ষ বহুত্ববাদ, ভারতবর্ষ সব ধর্মের, ভারতবর্ষের সাম্যবাদ আমরা বলছি, কিন্তু আমাদের যে আমরা সত্যি সত্যি বিবাহটাকে আমরা শুধুমাত্র একটা সম্প্রদায়ের মধ্যে সে, তাহলে এখনও কেন কাগজ খুললে, আজকে রবিবার কাগজ খুললে বর্তমান আজকাল আমাদের অমুক শ্রেণীর পাত্র চাই, আজকেও এই মুহূর্তে আমরা কাগজে দেখছি অমুক শ্রেণীর পাত্র চাই, অমুক শ্রেণীর শেখ পাত্র চাই, সৈয়দ পাত্র চাই। আমার মুসলিমদের মধ্যে ভাগ আছে, সৈয়দ পাত্র চাই, শেখ পাত্র চাই। কিন্তু আপনি যখন মুর্শিদাবাদ যাবেন, আপনি যখন মালদা যাবেন, দেখতে পাবেন মুর্শিদাবাদের সেই আমার ছাত্রী শারমিন সুলতানা বিড়ি বেঁধে BA MA পাস করে আলিয়া থেকে টপার হচ্ছে, বিড়ি বেঁধে। বিড়ি বাঁধার হাত এখন খুব সচল, সে কলম চালায়, কিন্তু সে বিড়ি বাদ্য কিন্তু ভোলেনি। এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে প্রান্তজনের সাহিত্য, প্রান্তজনের যে সংস্কৃতি, প্রান্তজনের যে সঙ্গীত, প্রান্তজনের যে আমাদের যে জীবন, এছাড়া আর আমাদের সামনে কি আছে? অথচ আমরা এই প্রান্তজনেরা যখন শহরে আসি, তখন আমরা আসলে গ্রামকে ভুলে যাচ্ছি। এইখানে আমাদের প্রধান একটা সংকট। যখন একটা উদাহরণ যে বলছি, যখন হাসান খাবক যখন কলকাতা শহরে চলে আসেন, তখন কিন্তু গ্রামের প্রতি তার টানটা থাকছে। এইখানে একটা বড় প্রশ্ন, সে কি তার ভাইয়ের কথা মনে করছে? তার আর এক ভাই যে গ্রামে পড়ে আছে, সে এখন সেই ওবিসি সুযোগটা পাচ্ছে না, ওবিসি এর যে সার্টিফিকেট পাচ্ছে না, সার্টিফিকেট পেলে কী করতে হবে? সেটা নিয়ে আমার অধিকারে লড়াই করতে হবে। সেখানে যে আঞ্চলিক ভাষা, সেখানে আঞ্চলিক যে উপাদান, সেখানকার যে মালদা মুর্শিদাবাদে অনেকগুলো উপভাষা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এখনো আঞ্চলিক ভাষার মধ্যে আসেইনি। জানি না যে মালদা মুর্শিদাবাদে কত রকমের উপভাষা আছে, যেগুলো আমাদের মান্য ভাষার উপভাষার মধ্যেও বাইরে। এই জন্য নতুন করে গবেষণার জন্য এই ধরনের আলোচনা এবং এই ধরনের সাহসী আলোচনা, এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রয়োজন করতে হবে। আমার নিজের একটা বিষয় আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করব, খুব দীর্ঘায়িত আমি আলোচনা করবো না। আসুন এদিকে আছে, এদিক থেকে কোনো সামনে জায়গা আছে, বসুন। আগে মেহমানকে আগে ভালো করে আপ্যায়নটা করতে হবে। কিন্তু এই যে একটা প্রান্তজনের যে আপ্যায়নটা, এই আপ্যায়নটা খুব দরকার। আমরা ভাবি আমাকে সবাই আপ্যায়ন করবে, আমরা নিজেরা আপ্যায়ন হতে ভালোবাসি, কিন্তু আপ্যায়ন যদি আমরা না করতে পারি, তাহলে প্রান্তিক মানুষের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। গায়ত্রী চক্রবর্তী স্পিবাক যেটা বলছেন, প্রান্তজন ক্যান দ্য স্পিক, তার কি কথা বলতে পারে? কথা বলতে পারে না বলেই তার আপ্যায়ন করতে যায় না। কথা বলতে শিখতে হয়, কথা বলাটা দরকার, কথা বলাটা খুব দরকার, নাহলে সে আপ্যায়ন করতে শিখবে না। হ্যাঁ, আমাকে সবাই আপ্যায়ন করবে না, আপনি অন্যকে আপ্যায়ন করবেন, তবেই আপনি সম্মানিত হবেন। আপনি যদি আপ্যায়ন করতে পারেন, তবে আপনাকে সবাই আপ্যায়ন করবে। আপনি কারো দয়ার উপর ডিপেন্ড করবেন না যে আমাকে সোনা বন্দ্যোপাধ্যায় আপ্যায়ন করবে, সোনা বন্দ্যোপাধ্যায় আমাকে ব্রাহ্মণ আমাকে ডাকবে, কেউ ডাকবে না। প্রান্তজনের লড়াই সেখানেই যে কেউ আপনাকে ডাকবে না, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ালেও আপনাকে সম্মানিত করবে না, জায়গা আপনাকে ছাড়বে না। যতই তুমি সঞ্জয় মিত্রে একদিনে হয়নি, দীর্ঘ লড়াই, এই লড়াই জারি আছে। আমি অধ্যাপনা করার পরেও আমার লড়াই যদি জারি না থাকতো,
তাহলে আমাকে উচ্চ বর্গের মানুষেরা কিন্তু যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। এখনও তার চক্রান্ত চলছে, কিন্তু পারছে না। কেন পারছে না বলুন তো? কারণ আমাদের সঙ্গে শ্রম আছে। আমাদের সঙ্গে প্রান্তজনের সবচেয়ে প্রধান কি জিনিস কি? শ্রম। শ্রম ছাড়া প্রান্তজনের শক্তি ওখানে উদ্যোগ হবে না। শ্রমটা আসল জিনিস। তার সঙ্গে কি থাকতে হবে? শ্রম থাকতে হবে, সততা। শ্রম যদি না থাকে, আপনি ধরুন আমি সুরঞ্জন মিত্র, আমি সাইফুল্লাহ, শামীম, আমি একটা জায়গায় এসছি, কিন্তু আপনি যদি শ্রম না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সেই মুহূর্তে পরাজিত হয়ে যাচ্ছেন। তাহলে শ্রম এবং সততা যদি না থাকে, যদি আপনার দূর থাকে, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আজকে এই মুহূর্তে সুরঞ্জন মিদ্যে দলিত প্রান্তিক মানুষ, সুরঞ্জন মিদ্যে এখন এই মুহূর্তে অনেকখানি এগিয়ে এসে শুধুমাত্র শ্রমের জন্য আর সততার জন্য। আর কোনো কিন্তু আর কোনো মেধাটা সবার কম বেশি আছে, মেধা সবার আছে, মেধা সবার থাকবে। কিন্তু আপনার 40 বছর পরে এই মেধার যদি আপনি শ্রমের চর্চা না করেন, আসুন সাহুল আসুন, বিস্ফোরক পত্রিকা আসুন, এদিকে আসুন, এই আস্তে 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 দুখানা ব্যাগই হবে না, স্বাভাবিক দুখানা ব্যাগ নেই, একটা ব্যাগই বেড়াতে আসছে না। যাই হোক, সব মিলে না, ঠিক আছে, নো প্রবলেম। তো আমি বলছিলাম সুরঞ্জন মিত্রে কি বক্তা হবে? সুরঞ্জন মিত্রে কখনো মানে রবীন্দ্রভারতী বিভাগে বাংলা বিভাগে বক্তা হতে পারে না। এর নাম কেউ প্রস্তাব করবে না। তাহলে কী করতে হবে? আমি কনভেনার হব, সম্মেলনের আয়োজক হব। আমি আমার চ্যালেঞ্জ, আমি কখন রবীন্দ্রভারতীতে বক্তা হব না, আমি আয়োজক হব। এটা চ্যালেঞ্জ। এবার ধৈর্যের ব্যাপার। আমি নাম প্রস্তাব করবো, কে বক্তা হবে। কেন আমার নাম কেউ প্রস্তাব করবে না, আমি প্রস্তাব করবো কে বক্তা হবে। তাহলে কে জয় করলো? এই দিক থেকে একটা এটা আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এবারে আমার আছে দ্বিতীয়ত, সেটা কি? আজকে ঘুরিয়ে বলছে কথাগুলো, এত বই কী করে লিখছে। তাহলে কাজ না করলে বলবে এরা কাজ করে না, বই কাজ করলে বলবে এরা এত কাজ করছে কী করে। তার এর মধ্যে দুর্নীতি আছে। দুর্নীতিটা ছোট করে দেওয়া খুব সহজ। এটা ইডি করুক, ইডি শুধু করে যাক, কিন্তু কবে প্রমাণ হবে দুর্নীতি সেটা কিন্তু পরে কথা। এই দিক থেকে একটা মজার কথা হচ্ছে, আমি আমার কথা দিয়ে উদাহরণ করছি, তো আমার কথা বলতে বলেছিল, আমি আমার কথা বলতে চাই, কিন্তু আমার কথা এটা উদাহরণ হিসেবে আসছে। আমার গবেষকের সংখ্যা প্রায় 60, পিএইচডি এমপির মিলে 60 যে রেকর্ড, আর বিশ্ববিদ্যালয়ের রেকর্ড এটা, শুধু বাংলা বিভাগের নয়। কী করে হলো? আমার 100% শ্রম। আমার জীবন একটা, আমি সুযোগ পাবো না, আমি সুযোগ জীবনে আর পাবো না, জন্ম কিন্তু একটা। তাহলে এই জীবন সে পরে জন্ম হবে কিনা আমি এটা বিশ্বাস করি না। তাহলে আমার জীবনে যে আমি সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে আমাকে 100% দিতে হবে। এখানে আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এসব এখানে বড় তুচ্ছ। যারা গাড়ি বাড়ি চায়, হ্যাঁ নিশ্চয়ই একটা গাড়ি বাড়ি দরকার, একটা অর্থ দরকার, কিন্তু তারও বড় হচ্ছে তোমার সাধনা, শ্রম। তাই সংখ্যাটা 60 হয়ে দাঁড়ায়। এবার ওই একটা প্রশ্ন হচ্ছে, এত কী করে হচ্ছে? নিশ্চয়ই এর মধ্যে দুর্নীতি আছে। হ্যাঁ, আপনি এদের গবেষণার বইগুলো আপনার কিনতে হবে, বইগুলো প্রকাশ করতে হবে। গবেষণা করলে তো হবে না, বই প্রকাশ করতে হবে। আর এখন একটা মানে প্রান্তজনের একটা মানসিকতা কি, না আমি এখন বই করবো না, আমার একটা ডিগ্রি দরকার, বই আমি প্রমোশনের সময় করবো। বহু অধ্যাপক বই করছে না। কিন্তু আমি মনে করি আমার গবেষকরা, তোমার মিনিমাম 2খানা বই করতে হবে। বইটা তোমাকে আপনাদের কিনতে হবে, বিনা পয়সা দেবো না। প্রান্তিক বই বিনা পয়সা হবে না। কাউকে আমি একজন অধ্যাপককে বলেছিলাম যে আপনি এই বইগুলো স্টাফ রুমে দেবেন না, উনি শোনেননি। বইগুলো সবাইকে দিল, উচ্চমানের লোকে দিল, দেখা গেলো বিকেলবেলা সব বইগুলো পড়ে আছে। আমি সেই বইগুলো তুলে আনলাম। এটা হয় না, শ্রম আছে এর মধ্যে। সেই বইগুলো আমি গবেষক ছাত্রদের দিয়ে দিলাম, স্টাফ রুমে কেন পড়ে থাকবে। উনি পরে বুঝতে পারলেন
যে বিনা পয়সায় বই দেওয়া উচ্চবর্গের মানুষের কাছে ঠিক নয়। সেই বইগুলো ছাত্ররা কিন্তু খুব খুব স্যারের বই খুব পড়লো, খুব করলো, ফেসবুকে দিল, সোশ্যাল মিডিয়া দিল, অধ্যাপকরা কিন্তু গুরুত্ব দিল না। সেই জায়গা থেকে এটা আমাদের লড়াইটা শুধু অধ্যাপক বা কলেজ বিশ্ববিদ্যালয়টা বড় কথা নয়, এই লড়াইটা প্রতি স্তরে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা সীমায় শাহাবুল যখন নিষ্পন্ন প্রত্যেক করছে, এই লড়াইটা প্রত্যেকের ক্ষেত্রে বইমেলা এই প্রতিমূর্তি লড়াইটা কিন্তু তাকেও করতে হচ্ছে। শুধু এটা অধ্যাপক কলেজের ব্যাপার নয়, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার নয়, এই লড়াইটা কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকটি মানুষের কাছে এই লড়াইটা হচ্ছে, এবং সেই লড়াইটা মেয়েদের ক্ষেত্রে আরও দ্বিগুণ। লড়াইটা ভালো করে বুঝুন, এই লড়াইটা আপনাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দ্বিগুণ। আপনি দেখান যে চর্যাপদে মেয়েরাই তো আসলে এখানে মূল ফোকাস। মেয়েরা যে কথা বলে পুরুষরা সেটা পারে না, আর মেয়েরা যেভাবে যখন কথাটা বলে তখন তাকে আসলে মানুষ শুনতে বাধ্য হয়। তাই শুধু শিব শক্তি বা মোহাম্মদ শক্তি নয়, বা শিশু শক্তি নয়, মরিয়ম শক্তি এবং অন্য শক্তি, খাদিজা শক্তি কিন্তু প্রয়োজন রয়েছে, এবং সে ব্যাপকভাবে। তাই প্রান্তজনের সাহিত্যে আমরা একটা কিছু লিখলে তাকে আমরা সম্মান জানাই, ওটা করলে হবে না, গোড়ার থেকে তৈরি করতে হবে। লিখলে আমরা তাকে সম্মান দিলাম, সে কীভাবে লিখবে, কোথায় লিখবে, কোন পত্রিকায় লিখবে, কী ধরনের পত্রিকায় লিখবে, কেন শুধু সে কলমে লিখবে, নতুন গতিতে লিখবে, কেন সে অনুষ্ঠুপে লিখবে না, কেন সে পরিচয় লিখবে না, কেন সে জিজ্ঞাসা লিখবে না, কেন সে সেগুলার বড় কাগজে সে লিখবে না, কেন একটি গোষ্ঠীর পত্রিকা নিশ্চয় দরকার আমার হাত পাকাবার জন্য, আমি হাত পাকাবো। মূল টার্গেট কিন্তু কলম নয়, মূল টার্গেট কিন্তু নতুন গতি নয়, মূল টার্গেট কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে অনুষ্ঠুপ, মূল টার্গেট হচ্ছে পরিচয়, মূল টার্গেট হচ্ছে কি সেইখানে আমাকে যেতে হবে যেখানে 100 ভাগ পাঠক আমি পাবো। আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে পৃথিবীতে একটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে বুলেট নয়, ব্যালট নয়, কলম। একমাত্র কলমই আমার কাছে সবচেয়ে স্বাধীন। যদি আমি সত্যিকারে প্রান্তজন হই, আমি যদি সত্যিকারে যদি প্রান্তজনে যদি মুখপাত্র হই, প্রান্তজনে যদি আমি লেখক হই, তাহলে আমাকে কেউ কিনতে পারবে না। পুরস্কার তুচ্ছ, পুরস্কার তুচ্ছ, পুরস্কার কিছু যায় আসে না। আমি নিজে পদ আর পুরস্কারে বিশ্বাসই করি না। পদ আর পুরস্কার যদি আমার যদি থাকে, কলম থেমে যাবে, কলম বাঁক নেবে, কলম হবে সোজা, তার মেরুদণ্ড হবে সোজা। প্রান্তিক কলম আসলে সোজা, স্বাধীন, মুক্ত। বেঞ্জামিন মালায়েস ফাঁসিতে যাবে, কিন্তু সে কিন্তু মাথা নত করবে না। তাই প্রান্তজন কেন এটা স্বাভাবিক, কারণ প্রান্তিক মানুষ কিন্তু মাথা নত করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, বহু উদাহরণ আছে। ধর্মমঙ্গলে একটা সম্প্রতি ধর্মমঙ্গলের ঘটনা মেলায় আমি গেছিলাম, এক প্রত্যন্ত গ্রামে, খণ্ডঘোষের প্রত্যন্ত গ্রামে, যেখানে সাধারণত কলকাতার লোকেরা যেতে চায় না। আমি আমার নিজের খরচে গেছি। আমি গাড়ি আমি বিশ্বাস করি, আপনার গাড়ি দেবেন কেন? আপনারা তো একটা কাজ করছেন, আমার উচিত ট্রেনে করে যাওয়া, এগুলো বোঝা, গ্রামে যাওয়া। ধর্মমঙ্গলে একটা চরিত্র আছে, হরিহর বাইতি, প্রান্তজনের একটা অত্যন্ত বলিষ্ঠ চরিত্র, তার কথা খুব বেশি নেই, কিন্তু হরিহর বাইতি কী কাজ করে? ঢোল বাজায়, ঢোল বাদক। ধর্মমঙ্গল মনে রাখবেন, ধর্মমঙ্গল এমন একটি মহাকাব্য। এই ধর্মমঙ্গলতে আমি যেটা বলেছি, ধর্মমঙ্গল হচ্ছে মঙ্গল কাব্যের অভিনব নতুন মঙ্গল, এবং ধর্মমঙ্গল হচ্ছে সেই কাব্য যেখানে প্রান্তিক মানুষের কথা, প্রান্তিক মানুষেরা নায়ক হয়ে উঠেছে। লাউসেন আছে নিশ্চয়ই, আর অনেকে আছে, কিন্তু হরিহর বাইতি নায়ক, ঢোল বাদক। তাকে সাক্ষীর জন্য বলা হয়, তুমি কি এটা দেখেছ? হ্যাঁ আমি দেখেছি। না তুমি বলবে যে তুমি দেখো নি? হ্যাঁ আমি তাই বলবো, আমি দেখিনি। হয় যখন মূল জায়গায় যায়, সবার সঙ্গে রাজসভায় যায়, তুমি এটা দেখেছ? হ্যাঁ আমি দেখেছি। তার শাস্তি কি? শুলদণ্ডে যান, মৃত্যুবরণ করেন। সত্যি কথাকে সত্যি বলেন হরিহর বাইতি। বাংলা সাহিত্যে এইরকম প্রান্তজনের চরিত্র আছে যারা সত্যি কথা বলেছে, বলবে, এবং ভবিষ্যতে যেন সেই কলম যেন ফাঁসির বা শুলের হলেও সত্যি কথা বলবে।
তবেই হচ্ছে প্রান্তজনে এক অর্থে। তাই আমার কাছে এই মুহূর্তে শক্তিশালী, কারণ সে সত্যি কথা বলবে, মেরুদণ্ড সরে দাঁড়াবে, তবেই আসলে প্রান্তজনের সাহিত্যটা প্রকৃত সাহিত্য উঠবে। আমাদের কি হয়, আমাদের অনেক সময় যে প্রান্তিক জনের কথা বলছি, আমরা ইংরেজি সাহিত্য পড়ে, ইউরোপীয় সাহিত্য পড়ে, বিদেশি সাহিত্য পড়ে আমরা প্রান্তজন করি, এটা তো নিশ্চয়ই হতে পারে একটা দিক, কিন্তু প্রান্তজনের ভাষা নিশ্চয়ই তার নিজের ভাষা, আঞ্চলিক ভাষা হতে পারে, সেটা মুসলিম বিয়ের গান, সেটা হতে পারে খ্রিস্ট কীর্তন, হতে পারে সেটা মানে অন্য কিছু, মানে হরিচাঁদ চাঁদের সাহিত্য জীবন হতে পারে। তাই আজকে ভালো করে দেখুন, আজকে আপনি যদি কাগজগুলো দেখেন, বিভিন্ন কাগজ সংবাদপত্র দেখুন, যদি বড় বড় কাগজ দেখুন, খুব ভালো করে দেখুন, আসলে প্রান্তজনের কথাটাই কিন্তু প্রথম এবং প্রধান উপাদান হয়ে উঠছে। আসুন, কারণ প্রান্তজনের মধ্যে কি আছে? প্রান্তজনের মধ্যে সততা আছে, শ্রম আছে, আর কি আছে? সত্যি কথা বলার দুঃসাহস আছে। এটা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। সততা, শ্রম কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। যদি এই সত্যি যদি আপনি লেখেন, প্রকৃত সাহিত্য যদি সামনে আসে, তাহলে উচ্চ বর্গের, উচ্চ বর্ণের সাহিত্য থাকবে না। তাই আপনি যদি লেখার যদি সুযোগ না পান, তার নিজের সম্পাদক আপনার হতে হবে। সেই পত্রিকা কেমন হবে? সেই পত্রিকা আজকে যে পত্রিকাগুলো আছে, অনুষ্ঠান বলে, তার চেয়ে আরও বেশি শক্তিশালী হতে হবে। তবেই এই প্রান্তিক মানুষের সাহিত্য, প্রান্তিক মানুষের লড়াই, প্রান্তিক মানুষের কলম গড়ে উঠতে পারে। তাই প্রান্তিক মানুষের এক হাতে কোদাল ধরতে পারে, সেই হাতে কিন্তু কলমও ধরতে হবে। শুধু কোদাল ধরলে হবে না, তাকে কলমও ধরতে হবে। তাহলে এই হাত কিন্তু শক্তিশালী। যে হাত কোদাল চালাতে পারে, যে হাত কাছে ধরতে পারে, সে হাত যদি কলম ধরে, তার শক্তি কিন্তু অনেক বড়। তাই প্রান্তিক মানুষের আত্মবিশ্বাসটা খুব বড় জিনিস। আত্মবিশ্বাস, আমার কনফিডেন্স লেভেল, আমি এটা পারবো, আমি এটা বলবো, এটা আমি লিখবো। হামিরুদ্দিন বিদ্যা, কে হামিরুদ্দিন বিদ্যা? সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়ার অনেক আগে থেকে সে ভালো লিখছে। কেন? আনসারউদ্দিন কেন আগে শক্তিশালী লেখক? আনসারউদ্দিন, কারণ তারা গ্রামে থাকে, তাদের জীবনটাকে তারা গরু চড়ায়, তারা চাষ করে, তারা লড়াই করছে, তাদের লেখাটা সাহিত্য একাডেমি পুরস্কার দিতে বাধ্য হচ্ছে, কারণ তার মধ্যে কোনো ভেজাল নেই, তার মধ্যে দোয়াশার ব্যাপার নেই, তার মধ্যে এই সত্যিকারের প্রকৃত এই লড়াইটাকে সাহিত্যে আসছে। হামিরুদ্দিন বিদ্যা কিংবা আনসারউদ্দিন এই মুহূর্তে যারা লেখক, কিন্তু আনসারউদ্দিনের পাশে, হামিরুদ্দিনের মধ্যে পাশে একজন নারী দলিত লেখককে আমরা সেভাবে পাচ্ছি? হয়তো পাচ্ছি না, হয়তো পাচ্ছি, কিন্তু তাদেরকে সেই জল দিয়ে চারা গাছে যেমন মানুষ করার মতো হয়, সেই চারা গাছের মতো সেই জল দিতে আমরা সেচন করতে পারছি না, হয়তো সেই জায়গাতে হয়তো তবে এটা থেকে এই প্রান্তিক নারীরা কিন্তু এমন সময় জেগে উঠবে, তখন কিন্তু প্রান্তিক পুরুষকে কি তার হাতে খুলে পাওয়া যাবে না, সময় লাগবে। কিন্তু আমি এটা এই নয়, আমি নজরুলের কথাই বলছি যে এই অর্ধেক সৃষ্টির নারী এবং পুরুষ নিশ্চয়ই দরকার। একই বৃন্তে বহু কুসুম, একই বৃন্তে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই বৌদ্ধবাদকে সামনে রেখে যে যেখানে আছে, যে জায়গায় প্রান্তিক, দেখবেন এই মুহূর্তে সেই কথাটাই খুব সত্যি। স্বামী বিবেকানন্দের কথা, নতুন ভারত তৈরি হবে। কারা তৈরি করবে? কারা নতুন ভারত তৈরি করবে? সেই সব মানুষরা যারা আসলে লড়াইটা করছে। সেটা হতে পারে সুন্দরবনের প্রান্তে, সুন্দরবনের বিধবা পল্লীর কোনো একটা নারী, সেটা হতে পারে অন্য প্রান্তিক মানুষের, যাদের জীবনে কষ্ট আছে, যে যন্ত্রণা বুঝেছে, যে যন্ত্রণা অনুভব করেছে, সেই আসলে নতুন ভারত তৈরি করবে। যে যন্ত্রণা কখনো উপলব্ধি করেনি, তার লেখনী কেউ পড়বে না। যে অনুভব করেছে জীবনের মধ্যে দিয়ে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সে মেহনত যেই করেছে, সেই আসলে ভালো করে লিখতে পারবে। তার সেই জন্যই হামিরুদ্দিন বিদ্যা কিংবা আনসারউদ্দিনের লেখা মর্মস্পর্শী হয়ে উঠছে, মনকে ছুঁয়ে যাচ্ছে, হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, তবেই প্রকৃত সাহিত্য উঠছে। লোক দেখানো নয়, কৃত্রিম নয়, শব্দের ঝলকানি নয়,
শব্দ গঠনের অনেক সময় মানে অলঙ্কার দিয়ে, শব্দ দিয়ে অনেক ভালো ভালো কথা হতে পারে, কিন্তু সে কালজয়ী হবে না যতক্ষণ না জীবনের যন্ত্রণা, জীবনের সুখ দুঃখ যখন মিশে যায়, তখনই প্রকৃত সত্যিকারে কালজয়ী সাহিত্য গড়ে ওঠে। আমি এখনও বিশ্বাস করি এবং বিশ্বাস করি যতদিন বাঁচব সেটা বিশ্বাস করব, প্রান্তজন ছাড়া সাহিত্যের প্রকৃত উপাদান আর কোথায় আছে? এদের জনসংখ্যার দিক থেকে বেশি। হ্যাঁ, এরা তো প্রশাসনিক ক্ষমতায় নেই, সেটা ঠিকই, কম, সংখ্যাটা কম, কিন্তু সময় বদলাবে, নতুন বঙ্গ তৈরি হবে, নতুন লেখক আসবে। তারা হচ্ছে প্রান্তিক মানুষ, প্রান্তিক পুরুষ, প্রান্তিক নারী, যাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে শ্রম আছে, তাদের মধ্যে সত্য মানে কলম আছে, আগুন ছড়ানো কলম আছে, তারাই এগিয়ে যেতে পারবে। তাই আজকে এই বেশ বেঙ্গলি একাডেমি শব্দ আমার খুব ভালো লাগে, বেঙ্গলি একাডেমি ফর দ্য সোসাইটি এম্পাওয়ারমেন্ট, বেশ আজকে যে উদ্যোগ নিয়েছে এটা কিন্তু মানে ধারাবাহিকভাবে রাখতে হবে। তাই হাসান ভাইকে, হাসান ধাবককে যেটা আমি শুরু করেছিলাম, এই ধাবক, এই যে ধাওয়া করা, এই পদবি, সেই হায়দ্রাবাদ থেকে সে কিন্তু হায়দ্রাবাদে যায়নি, নিশ্চয়ই হায়দ্রাবাদ যাবে, সে যেন এই গ্রামে ফিরে আসে, এই তার জন্মভূমিতে ফিরে আসে, শান্তিপুরে ফিরে আসে, এই মুর্শিদাবাদে ফিরে আসে, সে তার দেশকে বুঝতে পারে, তবেই প্রকৃত প্রান্তজন এবং প্রান্তজন সত্যিকারের সৃষ্টি করতে পারবে এবং সমাদর পাবে। এছাড়া আর অনেক মহাকাব্য পুরাণ হয়েছে। এই নতুন জীবের স্বাদ পাঠাতে গেলে আমাদেরকে মানে এখন সেই স্বাদ পাঠাবার জন্য এই নতুন উপাদান, নতুন লেখক, নতুন ভাবনা, যারা এটা কিন্তু এক অর্থে কিন্তু প্রান্তজনে এটা কিন্তু শুধুমাত্র সাহিত্য নয়, এটা একটা আন্দোলন, মুভমেন্ট, এটা একটা আন্দোলন, এটা শুধুমাত্র প্রান্তিক সাহিত্য নয়, এটা একটা আন্দোলন। এবং আলটিমেটলি আম্বেদকরের কথা আমি বলবো, এই আন্দোলনে আসলে ক্ষমতা যাওয়ারও একটা ব্যাপার থাকবে। ক্ষমতা, পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, মানে ক্ষমতা, পাওয়ারমেন্ট সেখানে যাবে। ক্ষমতা আসলে আমাদের দরকার এবং সেটা কিন্তু পারবে এই প্রান্তিক মানুষেরা যদি তারা একজোটবদ্ধ থাকে। আমাদের সমস্যা হচ্ছে এই প্রান্তিক মানুষেরা নানান ভাগে বিভক্ত, এক এক দলে বিভক্ত, এক রাজনীতিতে বিভক্ত, তারা কখনো সংগঠিত হতে পারছে না, তাই তারা বিচ্ছিন্ন হয়ে আছে। যদি তারা আমরা একটা জায়গায় যদি আসতে পারি, লেখক প্রান্ত মানুষেরা, তাদের শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো অর্থ তাদেরকে করতে পারবে না। তাই এই আলোচনা এখানে আমার পক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাইকে, সোনা ভাইকে একই মঞ্চে আমরা দেখতে পেলাম, আর সেজন্য এই বন্ধনটাও যেন আমার থাকে। প্রকৃত উচ্চবর্ণের মানুষ যারা সত্যিকারে, যারা হিরেন মুখোপাধ্যায় বিখ্যাত একজন কমিউনিস্ট মানে প্রাবন্ধিক গবেষক, তিনি কিন্তু প্রান্তজনের কথা বারবার বলতেন। হিরেন মুখোপাধ্যায় মার্ক্সবাদী, উনি বলেছিলেন যে প্রান্তজন ছাড়া আমার লেখার আর কিছু হতে পারে না। সেই ধরনের প্রকৃত শহীদ বন্ধু যারা এসছেন, অনেকে গ্রাম থেকে, জেলা থেকে এসছেন, অনেক উজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি। এরা প্রচেষ্টা চালিয়ে থাকে, তাহলে এই আন্দোলন এটা একটা আন্দোলনের রূপে যাবে এবং এরা সার্থক হবে, আরও অনেকটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ সুরঞ্জন বাবুকে। রবীন্দ্রনাথের কথায় ঠাঁই নাই ছোট সে দড়ি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তো সুরঞ্জনবাবু ব্যক্তিসত্তার উপরে সৃষ্টিসত্তাকে বড় করে রাখলেন। তার কলম দুর্নিবার থাকুক, তার শ্রম দীর্ঘজীবী হোক, আমাদের শুভেচ্ছা রইল। তিনি অবশ্যই বলেছেন প্রান্তিক মানুষের সংজ্ঞা আবার নতুন করে ভাবিয়েছেন। প্রান্তিক মানুষ তো কোনো সংকীর্ণ একটা সংজ্ঞা নয়, এর ব্যাপ্তি অনেক। কখনো কেউ শ্রেণীগতভাবে প্রান্তিক, কখনো লিঙ্গগতভাবে প্রান্তিক, ডায়ালেক্ট বেসড মার্জিনালাইজড, কখনো শারীরিকভাবে প্রান্তিক। তো এই প্রান্তিক মানুষের চর্চা করাটা আবশ্যিক, কতটা আবশ্যিক তার বক্তব্য থেকে আমরা অনেকটাই ধারণা করতে পেরেছি এবং আমরা অবশ্যই সেটা আবশ্যিক বলেই আমরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছি এবং এটি অবলুপ্তির পথে চলে যাবে হয়তো এভাবে যদি চর্চার পরিসরগুলি যে না তৈরি হয়। ধন্যবাদ আবার সুরঞ্জনবাবুকে।